হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। সো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমাদের চ্যানেলে যে টপ 1000+ জেনারেল সায়েন্স কোশ্চেনের সিরিজটা চলছে, তার আমি আজকে নিয়ে চলে এসেছি সেট নাম্বার 14। ওকে, তো তার আগে তোমরা যারা আমাদের চ্যানেল প্রথমবার ভিজিট করছো তাদের উদ্দেশ্যে বলে রাখি যে আমাদের চ্যানেলে কিন্তু নিয়মিতভাবে এই ধরনের 1000 জেনারেল কোশ্চেনের যে সিরিজ, এর কিন্তু নিয়মিতভাবে একটা করে সেট আপলোড করা হয় এবং এখানে কিন্তু যথেষ্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং বিভিন্ন ইম্পর্ট্যান্ট পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে আলোচনা করা হয়ে থাকে। এবং এখানে সায়েন্স সংক্রান্ত যত কিছু আছে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, তার সঙ্গে সঙ্গে তোমাদের জেনারেল সায়েন্স সংক্রান্ত যে স্ট্যাটিক জিকে বা জেনারেল সায়েন্স সংক্রান্ত যে কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলো সমস্ত কিন্তু আলোচনা করা হয়ে থাকে। এবং তোমরা যদি কেউ আরও ভালোভাবে প্রিপারেশান নিতে চাও, নিজেদের প্র্যাকটিসটাকে বাড়াতে চাও, তোমরা যদি মনে করো যে আরও বেশি পরিমাণে তোমরা প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমরা নিতে পারো আমাদের WBCS-এর মেগা মক টেস্টের যে প্রোগ্রামটা লঞ্চ করা হয়েছে, যেটা হচ্ছে মূলত WBCS 2021-এর প্রিলি এবং মেনকে মাথায় রেখে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যেটার। তো এটা কিন্তু তোমরা নিতে পারো। এটার জন্য কিছুই না, এটার জন্য তোমাদেরকে জাস্ট আমাদের MH এডুকেশান ল্যাবের যে অ্যাপ আছে, প্লে স্টোরে গিয়ে সেই অ্যাপটাকে ইনস্টল করতে হবে এবং প্লে স্টোরে গিয়ে সেই অ্যাপটা ইনস্টল করার পর তোমাদেরকে সেখানে স্টোর অপশানে গিয়ে নিজেদেরকে এনরোল করতে হবে। স্টোর অপশানে গিয়ে এনরোল করার পরই তোমরা এই সমস্ত মকগুলো দিতে পারবে। এবং যারা লাইফ টাইম মেম্বারশিপের অংশ আছো, তারা কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এই প্রোগ্রামটাতে জয়েন হতে পারবে। ওকে, আর আরেকটা যে কথা, তোমাদের মধ্যে কেউ যদি রেল বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এই দুটোর জন্য প্রিপারেশান নিয়ে থাকো, তাহলে তোমরা কিন্তু ভিজিট করতে পারো আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেল MH এডুকেশান ল্যাব WBPN রেল। এই চ্যানেলটা তোমরা ভিজিট করতে পারো। তো এই সেকেন্ড চ্যানেল এবং আমাদের অ্যাপ, যে দুটোরই লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দেওয়া আছে। ওকে, সো আজকের ক্লাসটা এবার শুরু করা যাক। আজকের ফ্রেন্ডস ফার্স্ট কোশ্চেন যেটা আছে, ফার্স্ট কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং গ্যাসেস এমিটেড ফ্রম অটোমোবাইল এক্সস্ট ইজ পয়জনাস। অর্থাৎ আমাদের অটোমোবাইল মানে হচ্ছে যানবাহন যে সমস্ত থাকে, সেই যানবাহন থেকে যে সমস্ত গ্যাসগুলো নির্গত হয়, তার মধ্যে কোন গ্যাসটা হচ্ছে প্রচণ্ড ক্ষতিকারক বা বিষাক্ত হয়ে থাকে। তো এখানে তোমরা আশা করি সকলে উত্তরটা বুঝতে পেরে গেছো। এখানে তোমাদের সঠিক উত্তর হবে অপশান এ, কার্বন মনোক্সাইড। তার কারণ কার্বন মনোক্সাইড তোমরা জানো যে অক্সিজেনের পরিবর্তে হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে কার্বক্সি হিমোগ্লোবিন গঠন করে, যে কারণে আমাদের রক্তে কিন্তু অক্সিজেন পরিবহন করতে পারে না হিমোগ্লোবিন। তার কারণ কার্বন মনোক্সাইডের সঙ্গে হিমোগ্লোবিনের যুক্ত হওয়ার যে অ্যাফিনিটি থাকে, মানে কার্বন মনোক্সাইডের প্রতি যে অ্যাফিনিটি থাকে হিমোগ্লোবিনের, সেটা অক্সিজেনের তুলনায় কয়েক গুণ বেশি হয়ে থাকে। তাই যদি কার্বন ডাইঅক্সাইড আমাদের রক্তে কোনোভাবে মিশে যায়, তাহলে কিন্তু অক্সিজেনের পরিবর্তে হিমোগ্লোবিন কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয়। সেক্ষেত্রে অক্সিজেন পরিবহন আমাদের শরীরে বন্ধ হয়ে যায় এবং আমাদের মারাত্মক রকম ক্ষতি হতে পারে। এই জিনিসগুলো তোমাদের আমি এর আগে অনেকবার বলেছি, আরেকবার তোমাদের বলে দিলাম। নেক্সট 2 নম্বর কোশ্চেন হচ্ছে অ্যাটমিক নাম্বার অফ হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্ট ইজ গ্রেটার দেন দ্যাট অফ জিঙ্ক। তো এটা তোমাদের কিছুটা বলতে পারো পিরিয়ডিক টেবিলের কোশ্চেন। পিরিয়ডিক টেবিল যাদের মনে থাকবে তারা এই কোশ্চেনটা খুব ইজিলি অ্যান্সার করতে পারবে, বাকিদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে। তো এখানে তোমাদের বলা হয়েছে যে জিঙ্কের থেকে অ্যাটমিক নাম্বার কোনটার বেশি, নিচে যে 4টা অপশান আছে, তো এখানে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ডি, ব্রোমিন। তার কারণ ব্রোমিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 35 আর জিঙ্কের অ্যাটমিক নাম্বার হচ্ছে 30। বাকি যেগুলো আছে কপার, আয়রন, ক্রোমিয়াম, এর প্রত্যেকটার অ্যাটমিক নাম্বার হচ্ছে পরপর কত 29, 26, 25, 24 রেসপেক্টিভলি। অর্থাৎ কপারের হচ্ছে 29, আয়রনের 26 এবং ক্রোমিয়ামের 24, জিঙ্ক 30 আর ব্রোমিন হচ্ছে 35। নেক্সট কোশ্চেনের দিকে এগোনো যাক। নেক্সট কোশ্চেন যেটা হচ্ছে 3 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ গ্যাস হুইচ ক্যান ডিপ্লিট ওজোন লেয়ার। অর্থাৎ এই গ্যাসগুলোর মধ্যে কোনটা ওজোন লেয়ারের ক্ষয় ঘটাতে পারে, ডিপ্লিট মানে ক্ষয় ঘটানো বা ক্ষতিগ্রস্ত করতে পারে। মানে তোমরা এক প্রকার বলতে পারো যে এখানে তোমাদের গ্রিনহাউস গ্যাস কোনটা সেটা জিজ্ঞেস করা হয়েছে। তো এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস, কোনটা সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস, অপশান এ, N2O, যেটাকে লাফিং গ্যাসও বলা হয়ে থাকে। তো এখানে দেখো কিছু কিছু জিনিস বলা আছে, তোমাদের একবার করে বলে দিচ্ছি যে নাইট্রাস অক্সাইড হ্যাজ বিন implicated in thinning of ozone layer. A new study suggests that N2O emission currently is the single most important ozone depleting substance emission and is expected to remain the largest throughout the 21st century. মানে বলা হচ্ছে বিভিন্ন স্টাডির মাধ্যমে দেখা গেছে যে বর্তমানে কিন্তু আমাদের যে ওজোন লেয়ারের ক্ষয়ক্ষতি হচ্ছে, তার মধ্যে N2O বা যেটাকে লাফিং গ্যাসও বলা হয় থাকে, তার ভূমিকা কিন্তু সব থেকে বেশি। আমাদের এই একাদশ শতাব্দীতে ওজোন যে লেয়ার ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেইটার ক্ষেত্রে কিন্তু N2 ভূমিকা সব থেকে বেশি।
এরপরে হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেনের দিকে এগোনো যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে 4 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ থার্মোসেটিং প্লাস্টিক। তো এই জিনিসটা তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, থার্মোসেটিং প্লাস্টিক বা থার্মোসেটিক পলিমার এবং থার্মোপ্লাস্টিক পলিমার এইগুলোর কিন্তু পরীক্ষায় বারবার কোশ্চেন আসে, একটা না একটা এক্সাম্পল দিয়ে তোমাদের পরীক্ষায় কোশ্চেন করে। তো থার্মোসেটিং প্লাস্টিক যেটা, সেটা হচ্ছে কোনটা, সেটা হবে এখানে ফ্রেন্ডস অপশান এ ব্যাকেলাইট। ব্যাকেলাইট হচ্ছে এক ধরনের থার্মোসেটিং প্লাস্টিক। 5 নম্বর কোশ্চেন হচ্ছে রেয়ন। রেয়ন ইজ অবটেন ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং, মানে রেয়ন কোনটা থেকে পাওয়া যায় নিচের মধ্যে, তো রেয়ন পাওয়া যায় মূলত আমাদের উড পাল্প থেকে, অর্থাৎ কাঠের যে মণ্ড সেইখানে কিন্তু রেয়নটা তৈরি করা হয়। নেক্সট হচ্ছে 6 নম্বর কোশ্চেন, এটা তোমাদের আশা করি তোমরা অনেকে হয়তো জানো না, এটা একটু অন্য ধরনের কোশ্চেন। হোয়াট ইজ দ্য ইউনিট অফ ফিজিক্যাল কোয়ান্টিটি জার্ক। জার্ক যে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, এর ইউনিট কী, তো এই জিনিসটা আশা করি তোমরা অনেকেই হয়তো জানো না। এর সঠিক উত্তরটা হয়ে যাবে ফ্রেন্ডস এখানে অপশান বি, মিটার পার সেকেন্ড কিউব। তো মিটার পার সেকেন্ড কিউব এই ইউনিটটা থেকে তোমরা কি আন্দাজ করতে পারছো যে জার্কটা কিসের ইউনিট হতে পারে। তো মিটার পার সেকেন্ড কিউব এই ইউনিটটা থেকে তোমরা আশা করি বুঝতে পেরেছো এটা কিসের ইউনিট হতে পারে। এটাকে তোমরা যদি ভেঙে লেখো কীরকম লিখতে পারো, তোমরা লিখতে পারো, তো মিটার পার সেকেন্ড স্কোয়ার কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে অ্যাক্সেলারেশন বা ত্বরণ। তো ত্বরণের হারকে বা রেট অফ অ্যাক্সেলারেশনকে কী বলা হয় থাকে, রেট অফ অ্যাক্সেলারেশনকে বলা হয় থাকে জার্ক। যেটা তোমরা অনেকেই হয়তো মানে এমনি চলতি কথা ইউজ করে থাকো, যে গাড়িতে আমরা কী করি, যে গাড়িতে কি জার্কিং, প্রচণ্ড জার্কিং হচ্ছে। তো জার্কিং হচ্ছে মানে কি, এক্ষেত্রে হচ্ছে অ্যাক্সেলারেশনের যে রেটটা সেটা যত বেশি মানে ওঠানামা করতে থাকবে ত্বরণের গতিটা, তত বেশি কী হয়, গাড়ি ঝাঁকুনি খেতে থাকে, যেটাকে বলে যে জার্কিং হচ্ছে। তো এইখানে এই ইউনিটটাকে ইউজ করা হয় কি, জার্ক। এখানে দেখো এটা সম্বন্ধে বলেও দেওয়া হয়েছে যে জার্ক হচ্ছে কি, জার্ক হচ্ছে ইট ইজ দ্য রেট অফ চেঞ্জ ইন অ্যাক্সেলারেশন অ্যান্ড ইট ইজ অলসো নোন অ্যাজ জোল্ট, লার্জ অ্যান্ড সার্জ, এই আরও নামেও কিন্তু এগুলোকে পরিচিত। তো আশা করি এই জিনিসটা তোমরা নতুন, এটা তোমরা হয়তো অনেকেই জানো না, তো জিনিসটা জেনে গেলে। নেক্সট হচ্ছে 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন একটা ছোট্ট নিউমেরিক্যাল আছে, যে ফাইন্ড দ্য পাওয়ার অফ এ কনভেক্স লেন্স ইফ দ্য ইমেজ ইজ ফর্মড at a distance of 25 cm from the lens when object is placed on the other side of lens at 12 cm from the optical center। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে একটা কনভেক্স লেন্স আছে, মানে উত্তল লেন্স আছে, সেটার হচ্ছে আমাদের পাওয়ারটাকে নির্ধারণ করতে হবে। তো এখানে বলা হয়েছে যে ইমেজটা কী হচ্ছে, ইমেজটা হচ্ছে 25 সেন্টিমিটার ডিস্টেন্সে লেন্স থেকে দূরে তৈরি হচ্ছে এবং অবজেক্টটা কোথায় রাখা আছে, অবজেক্টটা হচ্ছে তার উল্টো দিকে 12 সেন্টিমিটার দূরে রাখা আছে, অপটিক্যাল সেন্টার থেকে 12 সেন্টিমিটার দূরে রাখা আছে। তো এক্ষেত্রে এর পাওয়ার কত, তো এটা চট করে দেখে নেওয়া যাক। তো এরপরে হচ্ছে মানে এর উত্তরটা তো 12, সেটা কীভাবে হচ্ছে দেখে নাও। তো প্রথমে তোমাদের জানতে হবে যে পাওয়ারের যে ফর্মুলা, পাওয়ারটা অ্যাকচুয়ালি কি, পাওয়ারটা হচ্ছে ফ্রেন্ডস তোমাদের 1/f। লেন্সের যে পাওয়ার, লেন্সের পাওয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে হয় 1/f। এফ হচ্ছে কি ফোকাল লেন্থ, ফোকাল লেন্থ যেটা সেটাকে হচ্ছে বলা হয় মানে ফোকাল লেন্থের যে ইনভার্স সেটাকে বলা হয়ে থাকে লেন্সের পাওয়ার। তো সেটাই দেখো এখানে প্রথমেই বলা হয়েছে যে পাওয়ার অফ কনভেক্স লেন্স ডিপেন্ডস আপন ইটস ফোকাল লেন্থ। ফোকাল লেন্থের উপর কীভাবে ডিপেন্ড করে, যে পাওয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে 1/f বা হচ্ছে তোমার 1 ফোকাল লেন্থ। এরপর যে লেন্সের ফর্মুলাটা আছে, লেন্সের ফর্মুলাটা তোমরা জানো কি, লেন্সের ফর্মুলা হচ্ছে 1/v + 1/u ইজ ইকুয়ালস টু 1/f। তো 1/v, এখানে ভি কোনটা, ভি হচ্ছে তোমাদের ফ্রেন্ডস ইমেজের যে ডিস্টেন্স সেটাকে বলা হচ্ছে ভি, আর ইউ যেটা, ইউ হচ্ছে অবজেক্টের ডিস্টেন্স, এটা হচ্ছে ইউ। তো 1/v + 1/u ইজ ইকুয়ালস টু 1/f। এখানে অ্যাকচুয়ালি তোমাদের লেন্স এবং লেন্সের ফর্মুলার ক্ষেত্রে কিছু সাইন কনভেনশন থাকে, তো সেই সাইন কনভেনশন আমি তোমাদের এখানে বোঝাচ্ছি না, তোমরা শুধু এটুকু জেনে রাখো যে এখানে কনভেক্স লেন্সের ক্ষেত্রে এগুলো সব পজিটিভ হচ্ছে, কারণ সাইন কনভেনশন তোমাদের এখানে বোঝাতে গেলে অনেক সময় লেগে যাবে, অত সময় মানে একটা কোশ্চেনের পিছনে এত সময় দেওয়া যাবে না, এটা তোমরা একটু নিজেরা দেখে নিও, কারণ এর আগে কিন্তু বেশ কিছু জায়গাতে আমি তোমাদের এই লেন্সের সাইন কনভেনশন অলরেডি বুঝিয়ে দিয়েছি। যারা নিয়মিতভাবে ভিডিও দেখো তাদের আশা করি প্রবলেম হবে না, তো যারা জানো না তারা একটু দেখে নিও। আপাতত এই অঙ্কটা তোমরা দেখে নাও। তাহলে এখানে হচ্ছে দেখো কী হচ্ছে, ভি টেকিং ভি অ্যান্ড ইউ ইন মিটার, মানে একটাই ডাইমেনশানে এদেরকে বা একটাই ইউনিটে এদেরকে নিয়ে আসতে হবে। তো জাস্ট এরপরে তাহলে এবার কি ভি আর ইউ এর জায়গায় তোমরা হচ্ছে ভ্যালুগুলো বসিয়ে দাও, আর 1/f তো ডাইরেক্ট হচ্ছে ইজ ইকুয়ালস টু পি হয়ে যাচ্ছে, তাহলে এখানে কোনো কিছু করার দরকারই নেই। তাহলে এখানে ভি মানে হচ্ছে ইমেজের যে ডিস্টেন্স সেটা দেওয়া আছে 25 সেন্টিমিটার, সেটাকে করানো হয়েছে 0.25,
আর তোমাদের যে অবজেক্টের ডিস্টেন্স 12 সেন্টিমিটার সেটাকে করা হয়েছে 0.12 মিটার। তার কারণ মিটারে না করলে কিন্তু এই ডায়োপ্টারে ইউনিটটা আসবে না, পাওয়ার যেটা আসবে সেটাকে ডায়োপ্টারে আনতে গেলে কী করতে হবে, মিটারে করতে হবে। তো এখান থেকে আমরা ডাইরেক্ট পেয়ে যাচ্ছি কত অ্যান্সার, 12.33 ডায়োপ্টার। ওকে, এরপর নেক্সট 8 নম্বর কোশ্চেন হচ্ছে দ্য বিসিজি অর ব্যাসিলার ক্যালমেকেল-গুয়েরিং ভ্যাকসিন পপুলারলি কল্ড এস বিসিজি ইজ এ ভ্যাকসিন টু প্রিভেন্ট হুইচ অফ দিস ডিজিজ। মানে এখানে অ্যাকচুয়ালি ব্যাসিলাস ক্যালমেকেল-গুয়েরিং এই ডিজিজটা, এইটা হচ্ছে যে নিচে রোগগুলো দেওয়া আছে সেই রোগগুলোর মধ্যে কোনটাকে হচ্ছে, কোন রোগটাকে ট্রিটমেন্টের জন্য এই ভ্যাকসিনটাকে ইউজ করা হয়ে থাকে। তো এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, টিবি। দেখো এখানে এটা সম্বন্ধে একটু দেখে নাও যে ব্যাসিলাস ক্যালমেকেল-গুয়েরিং ইজ এ ভ্যাকসিন টু প্রিভেন্ট টিবি। টিবি কিসের মাধ্যমে হয়ে থাকে, টিবি হয়ে থাকে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিসের মাধ্যমে, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, এবং এটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এটাও তোমাদের মনে রাখতে হবে যে টিবি হচ্ছে প্রথমত ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এবং এটা কিসের মাধ্যমে হয়ে থাকে, সেটা হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। এর ক্ষেত্রে কী হয়, সবথেকে বেশি এফেক্ট হয় লাংসটা, যে কারণে প্রচণ্ড কাশি হয়ে থাকে টিবির ক্ষেত্রে। কিন্তু টিবি কিন্তু কিউরেবল এবং প্রিভেন্টেবল, মানে এটাকে প্রথমত ভ্যাকসিন দেওয়া হয় যাতে না হয়, এবং হয়ে গেলেও কিন্তু টিবির চিকিৎসা আছে। বর্তমানে আমাদের সরকারের তরফ থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, এটাকে বলা হচ্ছে ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্ল্যান ফর টিবি এলিমিনেশন, যে 2025-এর মধ্যে টিবি, ভারতবর্ষকে টিবি মুক্ত করা হবে, এইরকম একটা প্রকল্প কিন্তু বর্তমানে নেওয়া হয়েছে। 9 নম্বর কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ওয়াটারবর্ন ডিজিজ, মানে এগুলোর মধ্যে কোনটা জলবাহিত রোগ নয়। তো এগুলোর মধ্যে জলবাহিত রোগ নয় কোনটা, সেটা হচ্ছে ফ্রেন্ডস অপশান বি, মাম্পস। বাকিগুলো কিন্তু হচ্ছে তোমাদের, বাকিগুলো দেখো তোমরা দেখতে পাচ্ছ, কলেরা, টাইফয়েড, ডিসেন্ট্রি, এইগুলো কিন্তু সবই হচ্ছে তোমাদের জলবাহিত রোগ। একমাত্র মাম্পস কিন্তু ভাইরাস ঘটিত রোগ, মানে এখানে ভাইরাস মানে এটা হচ্ছে তোমাদের, এখানে ওই ব্যাপারটা বলা হচ্ছে না, তবে এটা ওয়াটারবর্ন ডিজিজ নয়। 10 নম্বর কোশ্চেন হচ্ছে দেয়ার ইজ এ প্রোটোকল সাইন টু রিডিউস প্রোডাকশন অফ সিএফসি ইজ নোন অ্যাজ, অর্থাৎ আমাদের ক্লোরোফ্লোরোকার্বন, যেটা হচ্ছে একসময় আমাদের ওজোন লেয়ারকে ধ্বংস করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো, সেইটার পরিমাণকে কমানোর জন্য বা সেটার ব্যবহার বন্ধ করার জন্য যে প্রোটোকলটা ইউজ করা হয় সেটাকে কি বলা হয়ে থাকে। মানে এখন যেমন তোমাদের N2O হচ্ছে সবথেকে মানে খারাপ, সবথেকে বেশি বড় ভূমিকা পালন করছে এই ওজোন লেয়ারকে ধ্বংস করার পিছনে, একসময় কিন্তু এই সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন কিন্তু এই ভূমিকাটা পালন করতো, সবথেকে বেশি পরিমাণে এরা ক্ষতিগ্রস্ত করতো, কীটাকে সবথেকে বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত করতো, ওজোন লেয়ারটাকে। তো সেই সিএফসির পরিমাণটাকে কমানোর জন্য যে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছিল সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় ফ্রেন্ডস মন্ট্রিয়াল প্রোটোকল। এবং এটা কবে হয় দেখো, বলা হচ্ছে আন্ডার দি ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ ইন 1994 দ্য মন্ট্রিয়াল প্রোটোকল অন সাবস্টেন্স দ্যাট ডিপ্লেট দি ওজোন লেয়ার ওয়াজ অ্যাডপ্টেড, অর্থাৎ 1994 সালে এটাকে অ্যাডপ্ট করা হয়েছিল। সালটা পারলে মনে রাখবে, অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করা হতে পারে। নেক্সট 11 নম্বর কোশ্চেন, অ্যান্ড as the object covers unequal distance in equal interval of time it is said to be in dash motion, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কোনো একটা বস্তু সময়ের এক মানে সমান সময়ের অন্তরালে ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইমে কী করছে, যে ডিস্টেন্সটা কভার করছে সেটা কিন্তু অসমান। মানে দেখা যাবে হয়তো প্রতি মিনিটের ইন্টারভ্যালে কোনো একটা ইন্টারভ্যালে হয়তো 10 মিটার যাচ্ছে, কোনো একটা ইন্টারভ্যালে 5 মিটার যাচ্ছে, কোনো একটা ইন্টারভ্যালে 7 মিটার যাচ্ছে, এইরকমভাবে হচ্ছে এরা হচ্ছে কভার করছে। তো এই ধরনের মোশনটাকে কী বলা হয়ে থাকে, এই ধরনের মোশনটাকে ফ্রেন্ডস বলা হয়ে থাকে নন ইউনিফর্ম মোশন, অপশান সি। এবং নন ইউনিফর্ম মোশনে থাকলেই কী হয়, এক্ষেত্রে কিন্তু অ্যাক্সেলারেশন দেখতে পাওয়া যায়। নন ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে তোমরা ডিস্টেন্স ভার্সেস টাইমের যে গ্রাফটা সেটাও তোমরা দেখতে পাচ্ছ। ইউনিফর্ম মোশন হলে কী হতো, ইউনিফর্ম মোশন হলে এটা স্ট্রেট লাইন হতো, কিন্তু এক্ষেত্রে তোমাদের কার্ভ লাইন হচ্ছে। নেক্সট হচ্ছে 12 নম্বর কোশ্চেন, দ্য ইউনিট অফ মেজারমেন্ট অফ লেংথ, দৈর্ঘ্য পরিমাপের ইউনিট এগুলোর মধ্যে কোনটা, এটা খুবই ইজি কোশ্চেন, এটা হচ্ছে তোমাদের ফ্রেন্ডস অপশান ডি, মিলিমিটার। বাকি যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে অপশানে যেটা আছে বিট, তো বিট, বাইট, মেগাবাইট, গিগাবাইট এগুলো সবই কী হয়, এগুলো হচ্ছে তোমাদের সকলেই জানো যে মেজারমেন্ট অফ ইনফরমেশন ইন কম্পিউটিং অ্যান্ড ডিজিটাল কমিউনিকেশান। আর মাসের আর এই বাকি যে আরেকটা যেটা আছে তোমার হার্জ হচ্ছে তোমরা সকলেই জানো, হার্জ হচ্ছে আমাদের ওয়েভ অ্যান্ড অসিলেশনের ক্ষেত্রে এটা ইউজ করা হয়ে থাকে। আর আমাদের লেংথের জন্য মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, কিলোমিটার, ইঞ্চ এই সমস্ত মেজারমেন্টগুলোকে ইউনিটগুলোকে ইউজ করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে 13 নম্বর কোশ্চেন, ফর্মুলা ফর ডিস্টেন্স,
ডিস্টেন্সের ফর্মুলা কী? তো ডিস্টেন্সের ফর্মুলা, এটা একদম ইজি কোশ্চেন, সেটা হচ্ছে ডিস্টেন্স স্পিড ইন্টু টাইম। একটা জিনিস তোমাদের এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে ডিস্টেন্স ইজ এ স্কেলার কোয়ান্টিটি অ্যান্ড ইট ক্যান নেভার বি নেগেটিভ অ্যাজ ইজ ডাজ নট কনসিডার ম্যাগনিটিউড আনলাইক ডিসপ্লেসমেন্ট। অর্থাৎ ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে এটাই পার্থক্য, যে ডিস্টেন্স যেটা সেটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, কিন্তু ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। নেক্সট 14 নম্বর কোশ্চেন, পলিকট ইজ এ মিক্সচার অফ হুইচ অফ দ্য ফলোয়িং। পলিকট কোন দুটোর মিক্সচার? তো পলিকট নামটা শুনে তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে ফ্রেন্ডস তোমাদের পলিয়েস্টার এবং কটন এই দুটোর মিক্সচার। নেক্সট 15 নম্বর কোশ্চেন, ইউরেনাইট ইজ অ্যান ওর অর মিনারেল অফ। ইউরেনাইট কার আকরিক? তো এখানেও তোমরা নাম থেকে আশা করি আন্দাজ করতেই পেরেছো যে ইউরেনাইট হচ্ছে ফ্রেন্ডস কিসের আকরিক? ইউরেনিয়ামের আকরিক। ওকে, তো ইউরেনাইট হচ্ছে কিসের? ইউরেনিয়ামের আকরিক। এখানে আরও কিছু কিছু ইম্পর্টেন্ট যেগুলো মানে এখানে অপশানে দেওয়া আছে সেগুলো সম্বন্ধে দেখো, তোমাদের ওরগুলো বলে দেওয়া আছে। জিঙ্কের যেমন ইম্পর্টেন্ট একটা ওর হচ্ছে কি জিঙ্ক ব্লেন্ড, অ্যালুমিনিয়ামের হচ্ছে বক্সাইট এবং টাইটানিয়ামের হচ্ছে ইলমেনাইট। এই টাইটানিয়ামটা বিশেষ করে তোমাদের মনে রাখতে হবে, এটা একটু আনকমন। বাকি জিঙ্ক আর অ্যালুমিনিয়াম তো তোমরা জানো সকলে। টাইটানিয়ামের কি? টাইটানিয়ামের হচ্ছে ইলমেনাইট। নেক্সট 16 নম্বর কোশ্চেন, দ্য আপার পার্ট অফ হেটেরোস্ফিয়ার ইজ কম্পোজড অলমোস্ট কমপ্লিটলি অফ হুইচ গ্যাস। তো এখানে তোমাদের সঠিক উত্তর হবে অপশান ডি, হাইড্রোজেন। 17 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং আর ফ্লাওয়ারলেস প্ল্যান্টস দ্যাট প্রডিউস কোনস অ্যান্ড সিডস ইন হুইচ সিডস আর নট এনকেসড উইদিন অ্যান ওভারি। তো এখানে মেনলি বলা হয়েছে যে কোন মানে নিচে যে ক্যাটাগরিগুলো দেওয়া আছে তার মধ্যে কোন ক্যাটাগরির গাছের ক্ষেত্রে কী হয়। প্রথমত হচ্ছে ফ্লাওয়ারলেস প্ল্যান্ট, মানে ফুল হয় না, এবং তাদের ক্ষেত্রে কী হয়, তাদের ক্ষেত্রে হচ্ছে কোন দেখতে পাওয়া যায় এবং সিডটা কী হয়, এনক্লোজ থাকে, মানে সিডটা বাইরে থেকে, বীজটা বাইরে থেকে দেখতে পাওয়া যায়, যেটাকে বাংলায় কী বলা হয়, ব্যক্তবীজি। তো ব্যক্তবীজি নাম থেকে তোমরা বুঝতে পেরে গেছো, এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হবে অপশান এ, জিমনোস্পার্ম। জিমনোস্পার্মের আরেকটা নামও বলা হয়ে থাকে, সেটা হচ্ছে অ্যাক্রোজিমনোস্পার্ম নামও এদেরকে বলা হয়ে থাকে। এক্সাম্পল হচ্ছে কি, সাইকাস, গিঙ্গোবাইলোবা অ্যান্ড নেটোফাইটস। পাইনাস, সাইকাস দুটোই এর এক্সাম্পল হয়ে থাকে, এছাড়া গিঙ্গোবাইলোবাও এক্সাম্পল। 18 নম্বর কোশ্চেন, ডেফিসিয়েন্সি অফ হুইচ অফ দ্য ফলোয়িং নিউট্রিয়েন্টস ইজ মোস্ট কমন কজ অফ গয়টার। গয়টার বা যেটাকে বাংলায় কী বলা হয়ে থাকে, গলগণ্ড রোগ। গয়টার বা গলগণ্ড রোগের সবথেকে যেটার কারণে মানে যে নিউট্রিয়েন্ট বা পুষ্টি পদার্থটার অভাবে এটা হয়ে থাকে, সেটা কি? সেটা হচ্ছে ফ্রেন্ডস তোমাদের আয়োডিন, অপশান ডি। ডেফিসিয়েন্সি অফ গয়টার ইজ রেজাল্টিং ফ্রম অ্যান এনলার্জ থাইরয়েড গ্ল্যান্ড, মানে এর ক্ষেত্রে কী হয়ে থাকে, থাইরয়েড গ্ল্যান্ডটা আকারে বৃদ্ধি পেয়ে যায়, যেই কারণে গয়টার রোগটা দেখা দেয়। হাইপারথাইরয়েডিজম ইজ অলসো কমন থাইরয়েড ডিজিজ ইন ইন্ডিয়া হুইচ ইজ কজড হোয়েন থাইরয়েড গ্ল্যান্ডস ডাজ নট প্রডিউস এনাফ থাইরয়েড হরমোন। এছাড়াও থাইরয়েডের যে রোগটা এখানে দেখতে পাওয়া যায় সেটাকে কী বলে, হাইপোথাইরয়েডিজম, যেখানে কী হয় থাইরয়েড হরমোনটা ঠিকমতো প্রডিউস হয় না, যে কারণে তোমরা দেখবে যে সবসময় বলা হয় যে আয়োডিনযুক্ত লবণ খেতে। তার কারণ হচ্ছে আয়োডিন সবসময় শরীরের মধ্যে ন্যাচারালি প্রডিউস হয় না, আয়োডিন আমাদেরকে খাবারের সঙ্গে গ্রহণ করতে হয়, এবং সেই কারণে আয়োডাইজ সল্ট যেটা সেটা খাওয়া কিন্তু খুবই দরকার, কারণ আয়োডিন আমাদের শরীরের পক্ষে খুব দরকারি। তার কারণ থাইরয়েড গ্ল্যান্ড থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কিন্তু হরমোন খরিত হয়, যেখানে থাইরয়েড গ্ল্যান্ডে যদি কোনো রকম কোনো প্রবলেম হয়ে যায় তাহলে কিন্তু আমাদের শরীরে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে। 19 নম্বর কোশ্চেন হচ্ছে, দ্য বেস্ট ওয়ে টু গেট রিড অফ বায়োমেডিক্যাল ওয়েস্ট ইজ। বায়োমেডিক্যাল ওয়েস্ট মানে বুঝতেই পারছো যে হসপিটাল থেকে যে সমস্ত ওয়েস্ট মেটেরিয়ালগুলো নির্গত হয় তাদেরকে বলা হচ্ছে বায়োমেডিক্যাল ওয়েস্ট। তো এদেরকে ডেস্ট্রয় করার মানে ধ্বংস করার সবথেকে ভালো উপায় কোনটা? কারণ বায়োমেডিক্যাল ওয়েস্টও কিন্তু খুব বেশি পরিমাণে আমাদের পরিবেশকে দূষিত করতে পারে। তার কারণ বুঝতেই পারছো, বিভিন্ন রোগীর শরীরের যে ব্যান্ডেজ বা তুলো এইগুলো যে থাকে, গজ, সেইগুলো কিন্তু আমাদের পরিবেশকে দূষিত করতে পারে। তো এদের সবথেকে বেস্ট পদ্ধতি হচ্ছে ইনসিনারেশন, মানে পুড়িয়ে দেওয়া। 20 নম্বর কোশ্চেন, দ্য ফার্স্ট এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ওয়াজ। আমাদের স্বাধীন ভারতের প্রথম পরিবেশ রক্ষার যে নিয়ম পাস করা হয়েছিল সেটা কোনটা ছিল? সেটা ছিল ফ্রেন্ডস অপশান বি, ওয়াটার পলিউশন অ্যাক্ট। ওয়াটার পলিউশন অ্যাক্ট ছিল প্রথম অ্যাক্ট যেটা স্বাধীন ভারতে, মানে পরিবেশের কোনো একটা পরিবেশকে রক্ষার জন্য যে সমস্ত অ্যাক্ট পাস হয় তার মধ্যে প্রথম যে অ্যাক্টটা ভারতবর্ষে, স্বাধীন ভারতবর্ষে পাস হয়েছিল সেটা ছিল ওয়াটার পলিউশন অ্যাক্ট। 21 নম্বর কোশ্চেন হচ্ছে, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস ইজ দি আদার নেম অফ।
সিএনজি যেটাকে বলা হচ্ছে, সিএনজিটা অ্যাকচুয়ালি কি, সিএনজিটা হচ্ছে ফ্রেন্ডস অ্যাকচুয়ালি আমাদের মিথেন গ্যাস। নেক্সট হচ্ছে 22 নম্বর কোশ্চেন, দ্য ফলোয়িং রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট ইজ ওয়াইডলি অ্যাভেলেবেল ইন ইন্ডিয়া। মানে যে সমস্ত রেডিও অ্যাক্টিভ এলিমেন্টগুলোর নাম এখানে দেওয়া আছে তার মধ্যে কোনটা সব থেকে বেশি পরিমাণে ভারতবর্ষে পাওয়া যায়, সেটা হচ্ছে ফ্রেন্ডস অপশান ডি, থোরিয়াম। এটা তোমাদের এর আগেও বলেছি, যেটা হচ্ছে মোনাজাইট স্যান্ড। মোনাজাইট স্যান্ড থেকে এটা প্রচুর পরিমাণে পাওয়া যায় থোরিয়ামটা। কি মোনাজাইট স্যান্ড, যেটা মোনাজাইট স্যান্ড থেকে হচ্ছে থোরিয়ামটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। অপশান ডি এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 23 নম্বর কোশ্চেন হচ্ছে, দ্য ফলোয়িং এলিমেন্ট ইজ নট কনসিডার্ড বা ইজ নট কনস্টিটিউয়েন্ট অফ ফার্টিলাইজার। মানে আমাদের যে আর্টিফিশিয়াল বা যে সারগুলো ইউজ করা হয়ে থাকে তার মধ্যে এই নিচের কোনটা তার কম্পোনেন্ট নয়। তো এখানে তোমরা বুঝতেই পারছো অপশান সি সালফার। তার কারণ তোমরা সকলে জানো যে এনপিকে এই নামটা খুব বিখ্যাত। এই দুটো, এই যে এনপিকে অর্থাৎ তোমাদের হচ্ছে নাইট্রোজেন, পটাশ এবং ফসফরাস, এইগুলোর হচ্ছে কী হয়, এইগুলোর রেশিওর উপর ডিপেন্ড করে কিন্তু বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল সার তৈরি করা হয়ে থাকে, বা কেমিক্যাল ফার্টিলাইজার যে রাসায়নিক সার সেইগুলোর কিন্তু এইগুলোর মাধ্যমেই তৈরি করা হয়ে থাকে। তো এখানে তোমাদের সালফার সঠিক উত্তর। লাস্ট 24 নম্বর কোশ্চেন, বার্থ টু বি রেজিস্টার্ড উইদিন। এটা একটা মানে জিকে, স্ট্যাটিক জিকের কোশ্চেন, যে কোনো একটা সন্তানের জন্ম হওয়ার পর, নবজাত শিশুর জন্ম হওয়ার পর কতদিনের মধ্যে তার বার্থ সার্টিফিকেট বানানো উচিত বা বার্থ যে হয়েছে সেটাকে রেজিস্টার করা উচিত, সেটা হচ্ছে ফ্রেন্ডস অপশান বি 14 দিন। 14 দিনের মধ্যে কিন্তু তার বার্থ সার্টিফিকেট বানাতেই হবে। নেক্সট 25 নম্বর কোশ্চেন হচ্ছে, আইকিউ বিলো ইজ কনসিডার্ড মেন্টাল রিটার্ডেশন। মানে আইকিউ যেটা ইন্টেলিজেন্সি কোশেন্ট যেটাকে বলা হয়ে থাকে, সেই পয়েন্টটা কতর নিচে হলে সেটাকে কী বলা হয়, মেন্টাল রিটার্ডেশন। মানে সে হচ্ছে মানসিক বিকারগ্রস্ত বা মেন্টালি ডেভেলপ নয় ঠিকমতো, এটাকে কনসিডার করা হয়ে থাকে। তো সেটা হচ্ছে তোমাদের কত, সেটা হচ্ছে ফ্রেন্ডস তোমাদের অপশান এ 70। অর্থাৎ কারো যদি আইকিউ বা ইন্টেলিজেন্সি কোশেন্ট 70-এর নিচে হয়ে থাকে তাদেরকে বলা হয় কি, সে মেন্টালি রিটার্ডেড। মানে সে মেন্টালি, মানে এমন মেন্টালি রিটার্ডেড মানে এমন ভেবো না যে পাগল, মানে এমনও হতে পারে সে মানে যে পাগল ঠিক নয় কিন্তু সে মেন্টালি ঠিকমতো ডেভেলপ নয়। ওকে, আর আচ্ছা আইকিউর ফুল ফর্মটা কি তোমাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে ইন্টেলিজেন্সি কোশেন্ট। ওকে, ইন কেস যদি তোমরা না জেনে থাকো, আইকিউ হচ্ছে কি ইন্টেলিজেন্সি কোশেন্ট, QUOTIENT। ওকে, সো আজকের ক্লাসটা এখানেই শেষ হয়ে গেল। আশা করছি তোমাদের ভালো লেগেছে ক্লাসটা। এইভাবেই হচ্ছে আমাদের নিয়মিতভাবে ক্লাসগুলো কিন্তু আপলোড হতে থাকে, এই সেটগুলো। তোমরা নিয়মিতভাবে এইগুলো দেখতে থাকো যাতে তোমাদের আপকামিং পরীক্ষায় তোমরা উপকৃত হতে পারো। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং MH এডুকেশন ল্যাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া বিভিন্ন ভিডিও নোটিফিকেশানসগুলো তোমরা নিয়মিতভাবে পেতে থাকো। আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।